আমি পদ্মজা। পর্ব ৮। মাথার উপর সূর্য, প্রচণ্ড তাপদাহ। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরখা আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খাখা রোদ্দুর, তপ্ত বাতাসের আগুনের হালকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়ছে চোখে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে। রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নাস্বর ভেসে আসে। পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে গেছে, গাছপালা ভেঙে উঠোনে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। পরছায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝল পেছনের দুটি মেয়ে পদ্মজা আর পূর্ণা। ছুটে আসলো, পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা, তুমি ডরাইও না, তোমার কিচ্ছু হইব না। চারিদিকে নিঝুম, নিস্তব্ধ, ঝিমধরা প্রকৃতি। ঘামে দরদর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এই 15 বছর রাখালের সাথে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসল। পদ্মজার মুখের ওপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পেছনে ফেলে 3 মা মেয়ে এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক মানুষ আসেনি, তবুও প্রায় 500 মানুষ তো এসেইছে। ঘটনা ঘটেছে 8 পাড়ায়, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমির দুজন দুদিকে দাঁড়ানো। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করেন, এদের একসাথে কারা দেখেছেন? রামেজ আলী, কামরুল, মালিক হাত তুলল। মজিদ মাতব্বর বলেন, কি দেখেছেন ব্যাখ্যা করুন। রামেজ আগে আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখেছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারে পদ্মজার ঘর থেকে বাইর হইতে। বাড়িতে আর কেউ আসছিল না। আমি রেগে গিয়ে কিছু বলতে চাইল। মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতব্বর বলেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকে বেরোতে দেখেছেন? রামেজ আলী দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা সুর করলেন। দম নিয়ে বলেন, তার বারান্দা থেকে বাইর হইতে দেখছি। মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন, তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রিরি করে উঠল। সে চোখ বুঝে ফেলল। রামেজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠেন, একটা অচেনা সেরা খালি বাড়ির কোনো সেরির কাছে কেন যাইব? আপনার নিজের সেরা বলে তার দোষ ঢাকতে পারবেন না। আমার সেরির বেলা কিন্তু ছাড়েন নাই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না। তারা একসাথে একই ঘরে একই বিছানায় ধরা পড়েছে। আমির আর পদ্মজার বেলা সেটা হয়নি। মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রামেজ আলীর। কামরুল চুপসে গিয়েছে। সামনে নির্বাচন। মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে গেল কেন? মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নটা থেকে খুঁজে বের করলেন তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমি সহজ গলায় বলো, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নেই জানতাম না, জানলে বৃষ্টি ভিজতাম, তবু ওই বাড়ি যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে। বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বলেন, যখন দেখলা সেরিটা বাড়িতে একলা, তখন বাইর হয়ে গেল না কেন? আমি সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর আমির পদ্মজার দিকে একবার তাকালো। পদ্মজার সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি, তাই মস্তিষ্ক একেবারে কোনো বিপদে আশঙ্কা আসেনি। মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবুও স্বাভাবিক থেকেই বলেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামো অপবাদ দেওয়া অপরাধ। মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বলেন, ছাইদ, মঞ্জুর ছেলে আর একটা কে জানি, কোথায় তারা? কামরুল ধীরভাবে বলল, পাই নাই খোঁজে, মনে হয় ভয়ে কোনোখানে লুকাইছে। রমিজ আলী হঠাৎ গম গম করে উঠল, এটা আমি মানি না। তারারে আপনি সাইডে দিতে পারেন না। আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমনি নিজের স্যারারে ঢাইকা রাখতে পারবেন না। ধূর্ত 5 লোক। আমি রেগে মেগে রমিজ আলীকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠল, আমির!
আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করলো। অরুণ অতিশয় ধূর্ত লোক। তিনি রসিকতা করে বলেন, সত্য হোক আর মিথ্যাই, বদনাম তো বদনামই। মজিদ সবার প্রশ্নের কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে উঠল, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন। ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন। কণ্ঠ উঁচু করে বলেন, মোর্শেদের মেয়েদের সাথে খারাপ হয়েছে। পদচার নামে অনেক প্রশংসা শুনেছি। সে খুবই ভালো মেয়ে, আর আমার ছেলেকেও সবাই চেনেন। সে কেমন? যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তা যুক্তিগত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেই না, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখবো। হেমলতা মোর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতব্বর বলেন, পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে থাকলো। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে। সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। রামিজ আলী, হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলো চোখ ছানাবাড়া। মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বলেন, আপনারা চাইলে সময় নিতে পারেন। আজ এখানে। হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বলেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বরের প্রস্তাবে চেয়ে এই প্রস্তাবে হেমলতা রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদজা হতবাক, বিস্ময়ে কিংকর্ত বিমূঢ়। মোর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপান করে। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন। এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন, আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ অবাকে চরম পর্যায়ে। কোনো কথা আসছে না মুখে। পদজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। মুবিরের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল। লিখন শাহ নামে একটা মানুষকে মনে পড়েছিল। এখন তেমন কিছুই হচ্ছে না। অনুভূতিগুলি ফোতা, যা হওয়ার হবে সেসব নিয়ে ভেবে লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বলেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে পদজাকে দেখতে আসবেন। মোর্শেদ হেমলতার সমন্বয়ে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকের কটু কথা কানে আসে। পদ্মজা আমি দুজনেরই চরিত্র খারাপ, এজন্যই বিয়ে হচ্ছে। মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে, কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন, তাই তাড়াতাড়ি করে বিয়ে হচ্ছে। কে একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলো, কে জানে, মনে কথা ছেড়ে পেটে বাঁধাইছে, রাতে বাপ মারে দিয়া পায়ে ধরাইয়া বিয়ে ঠিক করছে। পদ্মজার মন তিক্ত হয়ে উঠল। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন। মিথ্যে অপবাদ চারিদিকে। বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে। হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। মানুষের ছায়া ছেড়ে খেতে রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বলেন, জীবন খুব ছোট। এই ছোট জীবনে ঘটে অনেক ঘটনা। যে ভালো তার সাথে যে শুধুই ভালো হবে তা কিন্তু ঠিক না, উচিত না। ভালো খারাপ মিলেই জীবন। তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার তো কোনো মানে নেই। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি, ভালোটা ভাববি। শুধুমাত্র কয়েকজনের কথায় কি আসে যায়? পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই মনে মনে তোর গুণগান গেয়েছে। তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল। সবার অগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারেনি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে, সেই সাথে আমলনামায় পাপের সংখ্যা বাড়িয়ে দিল। তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাতে দুটোতেই হবে। একদিন এদের শাস্তি হবেই, এই কথাটা ভেবে খুশি হ। সব ভুলে যা, বাকি জীবন পড়ে রয়েছে, সেসব নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষের জন্য না। পদ্মজা হু হু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, তুমি জাদু করো আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন। পাশে বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরের রূপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে।
একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতে চোখ দুটি ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেলেন। জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব। পদ্মচার কান্না থামার লক্ষণ নেই। হেমলতার ছন্দ গম্ভীর্যের সহিত বলেন, এত কাঁদলে কিন্তু মারবো। আকাশ জুড়ে তারার মেলা। জানালা গলে চাঁদের আলো পদ্মচার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে। সে বারান্দার ঘরে উপর হয়ে শুয়ে আছে। বুকটা কেমন করছে, অনবরত কাঁদছে। হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসল। হেমলতা পদ্মচার দিকে মুহূর্তকাল তাকিয়ে রইলেন। পদ্মচা নখ খুঁজছে। হেমলতা বললেন, ঘুম আসছে না? পদ্মচা মাথা দুই পাশে নাড়ালো। হেমলতা আর কিছু বললেন না। পদ্মচা পিনপত নীরবতা কাটিয়ে বলল, মেজো আবার বিয়ের তারিখ পড়েছে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুতে ইশারা করেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার ছিল। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন। বললেন, আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করেছে নাকি, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজা সায় দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যান। সেদিন রাতে আব্বা এসে বলেন, 3 দিন পর তোর বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম, কষ্ট হয়েছিল। আমি আরও পড়তে চেয়েছিলাম। এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই, জ্ঞানও যথেষ্ট কম, রাগচটা লোক। এসব তথ্য জেনে রাগ, মন খারাপ কিছুই হয়নি। ভয় হয় না জানি কেমন যাবে সংসার। বিয়ের দিন ঘনিয়ে এলো। তোর আব্বাকে তখন আমি দেখিনি। বিয়ের দিন আয়নায় প্রথম দেখি। কালো একটা মুখ, চোখ দুটি গম্ভীর। কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখেই মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল। বিদায়ের সময় সবাই বলছিল দুজনকে খুব মানিয়েছে। রাত জটক। একজন হিন্দু দিদি বলেন, সাক্ষাৎ রাম সীতা। আটপাড়ায় যদি একজন 6 ফুট লম্বার মানুষ থাকে তবে সেটা তোদের আব্বা ছিল। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো। অশিক্ষিত ভেবে নাকুচকেছিলাম। সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত, রাতকে দিন মানতে রাজি ছিলাম। এতটাই ভালোবাসা হয়ে গিয়েছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলে আমি আমার বুক পেতে দিতাম। পদ্মজা মাঝপথে আটকে দিয়ে বলো, তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি আম্মা। হেমলতা হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল। অপ্রতিভ ভয়ে উঠলেন। তিনি দৃষ্টি এলোমেলো রেখে বলেন, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ করে রইল। হেমলতাও নিশ্চুপ। দরজার পাশে মোর্শেদ বসেছিল, বিড়ি ফুঁকছিলেন। হেমলতার প্রতিটি কথা তার বুড়ো হয়ে যাওয়া মনটাকে দুমড়ে মুচড়ে দিল। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে। চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে। ব্রিজে দক্ষিণা হাওয়ার তীব্রতা খুব বেশি। সেখানেই এসে দাঁড়ান। ফেলে আসা জীবনের প্রতিটি পদক্ষেপ চোখ বুঝে মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবুও বলবো একদিন। পদ্মজা জিজ্ঞাসা করলো না কোন দিন বলবে। নিশ্চপতার অবস্থানে ফিরে গেল। মুহূর্ত কাল স্থির থেকে হেমলতা বলেন, পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম। মেয়েটা এত দুর্বল কি করে হলো? পদ্মজা হেমলতার এক হাত মুঠো নিয়ে আশ্বস্ত করে বলল, আমি আছি আম্মা, সামলে নেব। ঘরে যা, রাত হয়েছে অনেক। পদ্মজা উঠে বসল। ওড়নাটা ভালো করে টেনে নিয়ে জুতো পরল। বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নেন। বালিশের নিচে দুটি কাগজ ভাঁজ করা ছিল। হেমলতা হাত বাড়িয়ে নেন। পদ্মজার উদ্দেশ্যে বলল, পদ্মজা, এগুলো কি? হেমলতা ভাঁজ খুলেন। পদ্মজা ফিরে তাকায়। হেমলতার হাতে লিখনের চিঠি দুটো দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে। শরীর কাঁপিয়ে দিল। মাটি যেন 2 পা টেনে ধরল। হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাক হন। পদ্মজার দিকে একবার চকিতে তাকান। এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন। পড়া শেষে থম মেরে বসে রইল অনেকক্ষণ। ভয়ে পদ্মজার 2 চোখ বেয়ে জল পড়ছে। মাথা নত করে দাঁড়িয়ে আছে। হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে। ভ্রুভুরু প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন, এসব কবে হয়েছে? আমাকে জানাসনি কেন? পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে উঠল। যখন ওনারা শুটিং করতে আসেন। পদ্মজার মনে হচ্ছে এক্ষুনি সে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু কিছুতেই হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে সে।
তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে। হেমলতা পদ্মচাকে পরখ করে নেয়। পদ্মচা অস্বাভাবিকভাবে কাঁপছে, বারবার নিচের ঠোঁট কামড়ে ধরেছে। পদ্মচা হেমলতাকে চুপ থাকতে দেখে বলো, তুমি যা বলবা তাই হবে আম্মা, আমার ওপর রেগে যেও না। আজ যেন শুধু মোড়ল বাড়ির মাথার ওপরই সূর্যটা উঠেছে। সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতির তোড়জোড় চলছে। সবাই ঘেমে একাকার, বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত। মোর্শদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরেছে সূর্য ওঠার মাথায়। লাহড়ি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে। সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি কাটারি ভোগ সেদ্ধ চালের ভাত রান্না করা হয়েছে। ফিরনি রাজহাঁসের মাংস রান্না হচ্ছে। বাড়ি জুড়ে রমরমা ব্যাপার। একদিন আগের ঘটনা থামাচাপা পড়েছে ৯৫ ভাগ। ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে মোড়ল বাড়ি। সবার মধ্যেই নতুন উত্তেজনা, নতুন অনুভূতি। শুধু পূর্ণা এখনো সেদিনের ঘটনা থেকে বের হতে পারছে না। চিত হয়ে শুয়ে আছে ঘরে। পদ্মচা মঞ্জুর আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল। হেমলতা ধামকে ঘরে পাঠিয়ে দেন। পদ্মচা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে। পূর্ণার দু চোখ জলে নদী। পদ্মচা বিছানার উপর পা তুলে বসল। পূর্ণা পদ্মচার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পদ্মচা কণ্ঠ খাদে নামিয়ে বলল, চোখের জল কি শেষ হয় না? পূর্ণা নিরুত্তর। পদ্মচা অভিজ্ঞ স্বরে বলল, দেখ পূর্ণা, এসব মনে রাখলে তোরই ক্ষতি। দেখছিস না, সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্নাবান্না করছি। তুইও ভুলে যা। তোর বন্ধুরা আসছে, তুই নাকি তাদের ধমকে দিয়েছিস, এটা কিন্তু ঠিক না। পূর্ণা পদ্মচার দিকে তাকালো। দৃষ্টি ভীষণ শীতল। পদ্মচাকে বলল, সত্যি ভুলতে পেরেছ আপা? পদ্মচার সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি। তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না। পূর্ণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে দায়সারা হয়ে বলল, তুমি অনেক শক্ত আপা, আমি খুব দুর্বল, আমি ভুলতে পারছি না। পদ্মচা এই বিষয়ে কথা বলল না। পূর্ণার গা ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলল, গতকাল রাতে কী হয়েছে জানিস? কি হয়েছে? পদ্মচা চারিদিকে চোখ বুলিয়ে বলল, তো নায়ক ভাইয়ের চিঠি আমার হাতে পড়েছে। পূর্ণা আতকে উঠল, সে কি, কখন, কিভাবে? আর বলিস না, সেদিন তুই নানা বাড়ি ছিলি, তখন চিঠি দুটো বের করেছিলাম, বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দিই, আর মনে নেই। এরপরেও অঘটন ঘটে। এরপরের দিন বিচার বসলো, চিঠির কথা ভুলেই গেলাম, বারান্দার ঘরে ছিলাম রাতে, তবুও মনে পড়েনি। আর আম্মা পেয়ে গেল। উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে। প্রশ্ন করলো, আম্মা কি বলেছে? পদ্মচা ঠোঁট দুটি উল্টিয়ে কি যেন ভাবে, এরপর ব্যথিত স্বরে বলল, তেমন কিছুই না, এজন্য আরো ভয় হচ্ছে। কিছুই না? কখনো ওদের এসব জিজ্ঞেস করেছে? আমি বললাম, তুমি যা বলবে তাই হবে। এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর বললো ঘুমো গিয়ে, শেষ। দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল। কপাল ভাঁজ করে কিছু ভাবতে শুরু করবে। পূর্ণা বলল, আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না। পদ্মজা অন্যমনস্ক হয়ে বলল, মনে হয়। পূর্ণা খুব বিরক্তি নিয়ে বলল, লিখন ভাই এত সুন্দর, তোমাকে এত ভালোবাসে, তবুও কেন ভালোবাসো নি আপা? লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে পড়তে, বিয়ে করতে কি সমস্যা? আম্মা দিলে তো করবই, সমস্যা নেই। তোমার এই ন্যাকামোর কথা আমার ভাল লাগে না আপা। পদ্মজা হেসে ফেল, পূর্ণা রেগে কথা বলা দেখে। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলে, গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে। প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল। আব্বার জন্য আমার দিনকে রাত, রাতকে দিন মানতেও রাজি ছিল। এতটা ভালোবাসতে পারেন? আমার তেমন কোনো অনুভূতি হয়নি তো নায়ক ভাইয়ের জন্য। প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম, সব কিছু নতুন ছিল, তাই একটা ঘুরে গিয়ে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম। আমার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি, সবটাই মোহ ছিল। দূরে যেতেই উবে গেছে। তবে উনি খুব অসাধারণ একজন মানুষ। আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না, কিন্তু এটা এখন কল্পনাতীত। পরিস্থিতি পাল্টে গেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পদ্মজা এত কথা উপেক্ষা করে পূর্ণ কটমট করে বলল, তোমার কি কালাচাঁদটা দেখলে আপন আপন লাগে? পদ্মজা চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, কালাচাঁদ কি? পূর্ণ মিনমিনিয়ে বলল, তোমার হবু জামাই। তারপরে গলা উঠে বলল, আমিও কালা জানি, কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতোই সুন্দর জামাই দরকার। পদ্মজা এক হাতে কপাল চাপড়ে বলল, এখনও লিখন ভাই? যা, তোর সাথে তো নায়কের বিয়ে দেব। এখন আয়, ঘর থেকে বের হ।
মুক্তা, সোনামণি, রোজিনা এসছে, তোর সাথে কথা বলবে। আয় বলছি, আয়। পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মচা। সূর্য মামার রাগ কমেছে। মোড়লবাড়ির মাথার ওপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সদর ঘর ভর্তি মানুষ। হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে, আবার দেখা সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসেছে। লোকে মুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলংকার ঝলমল করে। মদন সহ আরও দুজন ভৃত মোড়ল বাড়ির গেইটে দাঁড়িয়ে বাড়ির পাহারা দিয়েছে। পদ্মচাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা। পদ্মচা এর আগে কখনো শাড়ি পরেনি। পূর্ণা, প্রেমা ছোট হয়েও পড়েছে। পদ্মচার কখনো ইচ্ছা করেনি, তাই সে হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা। শাড়ি পরানো শেষ, চোখে কাজল এঁকে দেন। ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না। মাথার মাঝ বরাবর সিটি করে চুল খোপা করতেই পূর্ণা ছুটে আসে, হাতে শিউলি ফুলের মালা। হেমলতা মৃদু ধমকে সরে বলেন, এতক্ষণ লাগলো? হেমলতার কথা বোধ হয় পূর্ণার কানে গেল না। পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলো, আল্লাহ, আপারে কি সুন্দর লাগছে। পদচা লজ্জায় মিয়ে গেল, চোখ মুখে লালা আভা ছড়িয়ে পড়ে। হেমলতা পদ্মচার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বলো, শুধু রূপে চারিদিকে আলোকিত করলে হবে না, গুণেও তেমন হতে হবে। পদ্মচা বাধ্যের মতো মাথা নাড়ালো। তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য। দৌড়ে এসে পদ্মচাকে চাপটে ধরে, এক নিঃশ্বাসে বলেও ফেলল, আল্লাহ, পদ্ম তুই আমার ভাবি হবি? আমার বিশ্বাসই হইতেছে না, মনে হইতেছে স্বপ্ন দেখতেছি। ইয়া মাবুদ, শাড়িতে তোরে পরি লাগতেছে, বাড়ির সবাই ফিট খাইয়া যাইব, দেখিস। পদ্মচা কি বলবে ভেবে পেল না, শুধু হাসলো। হেমলতা পদ্মচার মাথার ঘুমটা টেনে দেন। লাবণ্যকে বলো, তোমার সইকে নিয়ে যাও। পদ্মচা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলো, আম্মা তুমি আসো। হেমলতা হাসেন, পদ্মচার মাথায় এক হাত রেখে বলেন, কদিন পর থেকে এটাই তোর আপন, মা পাশে থাকবে না। পদ্মচার চোখ দুটি ছলছল করে উঠল। ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। পদ্মচাকে নতুন বউরূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়েকদিন পর আলাদা হয়ে যাবে। 2 মাস আগে হলো তিনি 7 রাজার ধনের বিনিময়ে মেয়ের বিয়ে দিতেন না। আমি আসছি। লাবণ্য, যাও তো, নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মচাকে নিয়ে যায়। পদ্মচার বুক ধরফর করছে। মায়ের যেন কি হয়েছে? সে পেছন ফিরে তাকায়, সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুততা মুছেন। সদর ঘর কোলাহলময় ছিল। পদ্মচা ঢুকতেই সব চুপ হয়ে গেল। লাবণ্য পদ্মচাকে ছেড়ে ভারী আনন্দে নিয়ে বলো, আম্মা, কাকিমা, ভাবি, আপারা, এই যে পদ্মচা, আমার নতুন ভাবি। পদ্মচা চোখ তুলে তাকালো। অলংকারে ঝলঝল করা 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছে। পদ্মচা চোখ নামিয়ে ফেলল। তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের। সদর দরজার মুখেই দাঁড়িয়েছিল পদ্মচা। পদ্মচাকে দেখে থমকে গেল সে। পদ্মচার পরনে খেয়ারি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির। আমিরের লজ্জা খুব কম। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মচাকে বলল, মাশাআল্লাহ, দিনের বেলা চাঁদ উঠে গেছে। লজ্জায় পদ্মচার রগে রগে কপন ধরে। এত লজ্জাহীন মানুষ কি করে হয়? আমিরের মা ফরিনা ধমকেশ্বরে বলেন, বাবু, এনে বয় আইসা। আমির পদ্মচাতে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসলো। হেমলতা সদর ঘরে প্রবেশ করতেই আমির ধরফরিয়ে উঠল। ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলেন। পাশ থেকে ফরিনার চা আমিনা ফিসফিসিয়ে বলেন, মেয়ের রূপ আগুনের হালকা, বাবু এইবার হাতছাড়া হইল বলে। আমিনার মন্ত্র ফরিনার মগজে ধোলাই করতে পারল না। পদ্মচার রূপে তিনি মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকেই আমিরকে বলতেন, বাবু, তোর জন্যে সান্দাল লাগান বউ আনাম। আর সেই কথা রক্ষার পথে তিনি শুধু পছন্দ করছেন না, শাশুড়ির প্রতি আমিরের এত দরদ। কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার? আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল, ভালো আছেন? হেমলতা মিষ্টি এসে বলেন, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসলো। মজিদ মাতব্বর মোর্শেদের সাথে বাইরে আলোচনা করেছে। আর কোনো পুরুষ আসেনি বাড়িতে, তারা বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তে পদ্মচার সারা অঙ্গ সোনার অলংকারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল লক্ষগুণ। যার কোনো সীমা নেই। যার সাথে পদ্মচা কথা বলছে সেই এগিয়ে এসে বালানোয় তো হাড় পরিয়ে দিয়েছে। কি অবাক কাণ্ড! সবাই আড্ডা দিচ্ছে। পদ্মচা চুপ করে বসে আছে।
কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানী আপা, বাড়ির পেছনে যাইবা? রানী খুশিতে গদগদ হয়ে বলল, যাবো। তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে। রানীর একজন প্রেমিক আছে, তাই শুধু সুযোগ খোঁজে দেখা করার। যেখানেই দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা, পূর্ণা, রানীকে নিয়ে বাড়ির পেছনে আসে। রানী বাড়ির পেছনে এসেই খাটের দিকে ছুটে যায়। একটা নৌকো এসে ভিড়ে। নৌকোয় গিয়েছিল দেখা যায় না। রানী নৌকোয় উঠে পড়ে। কারোর সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায়। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করল, লাবণ্য আপা, রানী আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল? যার কথা ভাবছিস। কথা শেষ করে লাবণ্য চোখ টিপে হাসল। পূর্ণ অবাক হয়ে তাকে বলল, মাস্টারের সাথে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলে, কথা শেষ? চলে গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, মাশা আল্লাহ, তুমি এত সুন্দর, আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে। পদ্মজা মুচকি হেসে বলল, আপনি খুব শুকনা, আমাকে কোলে নিতে পারবেন না। শুকনা হইতে পারি, শক্তি আছে। রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মচার কানে কানে বলল, আপা, তোমার কালা চাঁদ আসছে। পদ্মচা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল, কী সব কথা? ওনার বোনেরা আছে। লাবণ্য, রানী যা এখান থেকে। আমিরের আদেশ শুনে রানী লাবণ্য খুব বিরক্ত হলো। রানী কাঁদো কাঁদো হয়ে বলল, দাদা ভাই, থাকি না। আমি চোখ রাঙিয়ে তাকালো। থমকে স্বরে বলল, যেতে বলছি যা। লাবণ্য বিরক্তিতে বলে পদ্মজাকে বলল, আয় অন্য খাইনে যাই। পদ্মজা, থাকুক, তোরা যা। আমিরের কথা শুনে বেশি চমকালো পদ্মজা। লাবণ্য ফোঁস করতে করতে বলল, কেন কেন? পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আছে। আমিরের দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রানী চলে গেল। পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে। পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে ধীর কণ্ঠে বলল, একা থেকে তোমার কালা চাঁদের ভালোবাসা খাও। ছি। পূর্ণা ছুটে চলে গেল। আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে একা একা কথা বলা ঠিক নয়। কি হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে। আর কি বাকি আছে? পরিমাণ না বাড়ানোই ভালো। পদ্মজার কথা বলতে একটুও গলা কাঁপেনি। বাড়ির ভেতরে চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে, আবার ছেড়ে দিল। পদ্মজা ছিটকে দূরে সরে গেল। আমির বলল, তুমি সত্যি একটা পদ্ম ফুল পদ্মাবতী। এর জন্যই লিখন সার মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পরেই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো। পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভেতর চলে গেল। আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার আত্মীয় বিদায়ের পালা। যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিয়ে বলল, দাদাভাই দিয়েছে। ঘুমাবার আগে পদ্মজা কাপা হাতে কাগজটির ভাঁজটি খুলল। কাগজটি তো যত্ন করে লেখা, সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন। মোর্শা সবেমাত্র শুয়েছে। হেমলতা বিছানার এক পাশে কাঁধ হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন, ধানের মিলটা পাইয়া চাইতেছি। মোর্শদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বলেন, মাতবার কি যৌতুক দিয়েছেন? মোর্শদ হেসে বলেন, সে কইতে পারো। সে আমার কি কইছে জানো? কি কইল? শুনো মোর্শদ। আচ্ছা, আগে শুনো, আমি কিন্তু শহরের ভাষা কইতে পারুম না, আমি আমার গ্রামের ভাষায় কইতেছি। হেমলতা মোর্শদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন। বলেন, আচ্ছা, যেভাবে ইচ্ছে বলো। মোর্শদ খ্যাক করে গলা পরিষ্কার করে বলেন, কইল, শুনো মোর্শদ, তোমার এই মোড়ল বাড়ি হয়েছে একটা বিল, যে বিলে একটাই পদ্ম ফুল আছে। এই পদ্ম ফুলটার জন্য এই বিলটা এত সুন্দর, আর আমি সেই পদ্ম ফুলটারে তুলে নিয়ে যাইতেছি। এই বিলে পদ্ম ফুলটা চেয়ে দামি সুন্দর আর কিছু নাই, তাই আমার কিছু লাগবো না। বিনিময়ে আমি খালি বিলটারে থানের মিল দিয়ে দিলাম। বুঝলা লতা? মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেশতা, মন দয়ার সাগর। হেমলতা বলেন ছোট করে। পুনরায় বলেন, একটা কথা। মোর্শদ জিজ্ঞাসু ইশারা করেন ভ্রু উঁচিয়ে। হেমলতা উঠে বসেন। বলেন, লিখনকে মনে আছে? সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে? মোর্শদ লেশমাত্র অবাক হলেন না। তাই ইশারা হয়ে বলেন, এতদিনে জানলা? আমি মনে করছি কবেই যাই না ফেলাইছ। আমি তো আর সব জানতা নই, আমাকে বলনি কেন? বললা কি হইতো? সেরির বিয়ে দিতা? আর স্যারাটা নায়ক, কত সেরির লাগে ঘষাঘষি করে, সেরিগুলোও নষ্টা।
নষ্টদের সাথে চলে ইশারায়। মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি। তুমি আমাকে জানাতে পারতে। নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখন বলেও লাভ নেই। পদ্মচার মন স্থির আছে। পরিস্থিতি ভাগ্য সেখানে নিয়ে যাচ্ছে, সেখানেই গা ভাসিয়ে চলুক। ঘুমাও এখন। পরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাব। কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন। কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়েন। সকাল থেকে পূর্ণার দেখা নেই। পদ্মচা পূর্ণাকে খুঁজে বাড়ির পেছনে আসে। পূর্ণা সিঁড়ির ঘাটে বসে উদাসে কি যেন ভাবছে। পদ্মচা পা টিপে টিপে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি। পদ্মচা পূর্ণার পাশে বসে, তবুও পূর্ণা টের পেল না। পদ্মচা পূর্ণাকে ধাক্কা দিল। পূর্ণা চমকে তাকালো, বুকে ফু দিয়ে বলল, ভয় পাইছি। উদাস হয়ে কি ভাবছিস? কিছু না। আবার ওইসব ভাবছিস? কতবার না করলে শুনবি বলতো? পূর্ণা নতজানু হয়ে উঠল। ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছে মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা, মনে পড়ে যায়। চেষ্টা তো করবি, আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। এছাড়াও অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েইছে। পূর্ণা চোখে জল মুছে আগ্রহ নিয়ে বলল, আম্মা তিনজনকে কি করে মারলো আপা? জানি না। জিজ্ঞাসা করবো আম্মাকে? পদ্মচা ভাবলো, এরপর বলল, করব, আজ না অন্য একদিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মচা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে, বলল, আমি কি আসবো না? ফিরে যাত্রা আছে, আবার এমনিতেও আসবো কয়দিন পর পর। তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যি হচ্ছে? তুই কি মিথ্যে ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল, বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মচার অপ্রতিভ হয়ে উঠল। নিজেকে অপরাধী অপরাধী মনে হয়, তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, ওনাকে পছন্দ না তাই কালা বলিস, ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মচার দিকে তাকায়, এরপর যান্ত্রিক স্বরে বলল, পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই কালা চাঁদ ডাকি, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখিয়ে বলিও না উনি তো এত কালার না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো। পদ্মচা শব্দ করে হাসতে শুরু করলো। কিছুতেই হাসি থামছে না। পূর্ণা পদ্মচার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রেখে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মচা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো। সময়টা শুধু দুই বোনের। পদ্মচা মায়াবী স্বরে বলল, আর তুই ঠিক আমার বাহ্যিক রূপের জোড়া পর্ব। প্রান্তপ্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে। পদ্মচার উদ্দেশ্যে বলো, বড় আপা দুলাভাই আসছে। আমির আসার খবর শুনেই বাড়ির পেছনে দরজা দিয়ে পদ্মচা নিচের ঘরে চলে গেল। এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ। গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুরঘুর করেছে, সেই খবর পদ্মচা পেয়েছে। আজ একেবারে বাড়িতে। বিয়ে তো আর মাত্র 3 দিন বাকি, এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়? পদ্মচা কপাল চাপড়ে বিড়বিড় করে, এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ? উঠোনে হেমলতা ছিলেন। আমির বাড়ির ভেতরে ঢুকেই হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। এরপর নতচানু হয়ে বলেন, কেমন আছেন আম্মা? হেমলতা চক্ষু চড়ক গাছ। আমিরের সাথে মগা এসেছে। মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, তাতে মশলাপাতি, সাথে শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মাও ডাকা হচ্ছে। অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার। হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন। ধীর সুস্থে বলেন, ভালো আছি, তুমি ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? জি জি, সবাই ভালো। আমির মগাকে ইশারা করলো। মগা বারান্দায় মাছের ব্যাগ, মাথার ঝুড়ি রাখলো। হেমলতা আমিরকে বলল, এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে? আমির হেসে ইতস্ততভাবে নতচানু অবস্থায় বলল, এমনি। যাও ঘরে গিয়ে বসো। আম্মা। হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন। আমির বলে, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কোনো দরকার কি ছিল? আসলে আম্মা, পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উসখুস করছে, খুব অস্থির। হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে, কিন্তু চোখ মাটিতে স্থির। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বলেন, ঘরে আছে নয়তো খাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির। হেমলতা আমিরের চাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন, ছেলেটার সাথে এখনও চোখাচোখি হয়নি, সবসময় মাথা নত করে রাখে। কিন্তু কথাবার্তার মনে হলো লাজুক নয় এই ছেলে, হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছেলেটার স্বভাব। হেমলতা মুচকি এসে লাহোরি ঘরের দিকে এগিয়ে যান। পদ্মচার ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে। বারান্দা পেরোলেই বাড়ির পেছনের দরজা।
আমির আসছি শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দা টাঙিয়ে দিল পদ্মজা। আমির ঘরের পাশে দাঁড়ালো, পদ্মজা বারান্দার দিকে। পর্দার কাপড় পাতলা মসৃণ। আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে। তিত্তির করে বাতাস বইছে, সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উড়ছে অবাধ্য হয়ে। আমির ডাকলো, পদ্মজা। কেমন আছো? ভালো। আপনি? ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কি বলবেন বলুন। মায়াভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে? আমিরের কণ্ঠে আকুতি, তৃষ্ণা। পদ্মজা অস্বস্তি হচ্ছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হৈ হৈ করে উঠল, কসম লাগে পালাবে না। পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান। তাড়িয়ে দিচ্ছ? ছি না, তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না। রাতেই ইন্নালিলা। রসিকতা করবেন না, কাউকে না দেখে কেউ মরে না। পদ্মাবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায়, তাহলে সে কোনো জাতিরই পুরুষ না। একবার দেখা দাও, কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না। আচ্ছা কসম, আর কসম দেব না। একবার দেখা দাও। পদ্মজা দুই ঠোঁট হাঁ হয়ে গেল। কি বলে মানুষটা, কসম করেই বলছে আর কসম দিবে না। আমি ধৈর্যহারা হয়ে বলল, পদ্মাবতী অনুরোধ রাখো, এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে। পর্দা সরাবো? পদ্মজা খামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, তবুও সায় দিল। আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল। কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মাবতী, কপাল অবধি টেনে রাখা খোমটা। পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসল। আমির বলল, এ মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিন জীবন ধন্য হবে। এমন কপাল কয়জনের হয়? পদ্মজা কিছু বলল না। আমির আবেগে অপলুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যাই। পদ্মজা চমকে তাকালো, আশ্চর্য হয়ে বলেন, আপনি পাগল? আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিচ্ছে টের পাচ্ছ? পদ্মজা দূরে সরে গেল, মনে মনে বলল, উফ আল্লাহ, আমি পাগল হয়ে যাব। এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু নেই। আর মুখে আমিরকে বলল, পেয়েছি, এবার আসি। আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়ল। বাড়ির পেছনে মগাকে পেল। মগার পদ আটকে বলল, মগা ভাই। মগা সবগুলো দাঁত বের করে আসলো, বলল, যে ভাবি যান। মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করলো না। বিরক্তিতে লুকিয়ে বলল, লিখন শাহর কথা আপনি ওনাকে বলেছেন? উনিটা কে? আপনার আমির ভাই, যে ভাবি যান। মগার অপকট স্বীকারোক্তি। পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না। মগাকে পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসিয়ে গোপন তথ্য দিল। আগামী 2 দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে। খবরটা মগা গত সপ্তাহ পেয়েছে। পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ঠোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল। সে তো কথা দেয়নি বিয়ে করার, আর না কোনো চিঠি দিয়েছে। লিখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন শাহর ভাগ্য। তবুও পদ্মজার খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। জীবনে আবার কি কিছু করতে চলেছে? বুক ধরফর ধরফর করছে। পদ্মজা খাটের সিঁড়িতে বসে রইল ছিম মেরে। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।